স্নিগ্ধ বিষ। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 1। 18 বছর বয়সী নাজহার সাথে বিয়ে হলো আজ 34 বছর বয়সী তৌসির সাহেব। নাজহার পরিবার নিজের মান সম্মান রক্ষার্থে নাজহাকে তুলে দিল তৌসিরের হাতে। দানবের হাতে না, মানুষের হাতে দিচ্ছে মেয়ে তারা, সেটি একবারও ভেবে দেখল না। মূলত নাজহার 10 নম্বর চাচা নোমান তালুকদারের পছন্দ ছিল শিকদার বাড়ির শাহের শিকদার অর্থাৎ নাজহার দাদামশাইয়ের মেয়ে সাফাকে। আর নোমান সাহেব 3খানা বছর ধরে অসম্ভবকে সাধ্য করে দুই পরিবারকে মানাতে পেরেছে। দুই পরিবার মেনে নিলেও শিকদার পরিবার একখানা আবদারও ছিল বটে। তালুকদাররা তো আবদারের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল, না জানি কার কলিজা বা মগজ চেয়ে বসে। এরা তো আজ বটে, তবে ভেতরে পশুর চেয়েও নিকৃষ্ট সত্তা লুকিয়ে আছে তাদের। তবে শিকদাররা এখন খারাপ কিছু আবদার করেনি, তারা আবদার করেছিল একজন মেয়ে, সে তালুকদারের যে কারো হোক, তবে মেয়ের বদলে মেয়েই চায় তারা। নাজহার পরিবার মেয়ে তো অনেক আছে, ওর ফুপু 3 জন এখনো কুমারী। তবে বোনেদের মধ্যেও বর্তমানে বড় ও বড় চাচা তো 4 বোন, বোনের বিয়ে হয়ে গেছে। আর শিকদাররা নিজেদের ছেলের জন্য পাত্রী চেয়েছে, ভাইয়ের জন্য নয়। তাই নাজহারা বাপ চাচারা নাজহাকেই সঁপে দিতে চেয়েছে। মনে করবেন না ওনারা শুধু ওর চাচার পছন্দের জন্য বিয়ে দিয়েছে, এতে জমি জমার হিসাবটাও বেশ আছে। রাজনীতিতে নিজেদের হাত পাকাপোক্ত করতেই এই আত্মীয়তা। নাজহার এটা ঠিক বুঝতে পারছে না। বুঝতে গিয়ে বারংবার বড্ড কষ্ট হচ্ছে যে ফ্যাস ফ্যাস করে ওর চাচার শরীর খণ্ড বিখণ্ড করছিল। তার দাদা কিভাবে সেই লোকের হাতে নাজহাকে তুলে দিলেন। কিন্তু নাজহার বর্তমান নিরুপায়, উত্তরও পাবে না। জীবনে বাপ চাচার কথার ওপর কথা বলেনি সে, কিন্তু বিয়ের সময় মিনতি করে বলেছিল, আর যার সাথেই বিয়ে দাও, তবে ওই পরিবারে দিও না। ওর 15 জন চাচার মধ্যে কেউ তার কথা শোনেনি, সবাই বলেছে এটাই তোর নিয়তি। 15 জন চাচা শুনে আবার হট্ট হাসিতে ফেটে পড়বেন না। আসলে নাজহার দাদা আবার বেশ শৌখিন মানুষ, তাই তো বিয়ে করেছে 4খানা। আল্লাহর হুকুম বলে বলে সন্তান নিয়েছে 20-21 জনেরও বেশি। আগের আমলে মানুষ বলে কথা, এর মধ্যে কয়েকজন বেনামে মারা গিয়েছে, কাউকে কোপানো হয়েছে, কাউকে আবার জীবন্তই কবর দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এখন বর্তমানে আসি। নাজহাকে বাসর ঘরে ফুলে সাজানো বিছানায় বসে দেওয়া হয়েছে। এই বাড়ির মহিলারা কত কিছু হ্যান ত্যান বলে গেছেন, নাজহার এসবে কান নেই। এক কান দিয়ে ঢুকেছে তো এক কান দিয়ে বের করে দিয়েছে, এসবে ভুরুক্ষেপ করেনি সে। সবাই ওকে লাল শাড়ি পরিয়ে লাল বউ বানিয়ে দিয়েছে, কিন্তু নাজহা এসব খুলে ধবধবে সাদা সালোয়ার কামিজ পরে নিয়েছে। বউ হওয়ার শখ নেই তার, তাও আবার নিজের চাচার খুড়ির বউ। সাজা শক্তি একদমই নেই। নাজহার পুরো নাম নওরিন সিদ্দিয়া নাজহা। নাজহার কাপড় বদলিয়ে রুমের বেলকনিতে ধীরে ধীরে এগিয়ে দাঁড়ায়। বেলকনিতে সাদা পাতলা পর্দা ফেলা, ও পর্দাগুলো আবার আলতো বাতাসে দুলছে। নাজহা অবাক নয়নে তাকিয়ে আছে, হালকা পায়ে বেলকনির রেলিং এর দিকে এগিয়ে নিচের দিকে তাকায়। নিচে তাকাতেই সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গলা শুনতে পায়, রাজনীতি চিনোস না লাউরা? আবার করতে আসিস রাজনীতির নামে শাওয়ার টুট। এত বিশ্রী কণ্ঠ শুনে নাজহা বুঝতে বাকি নেই যে কণ্ঠই তৌসির শিকদারের, কারণ এমন বিশ্রী গলা ওর পক্ষে সম্ভব। একবার কিসের ভাষণ দিতে গিয়ে তৌসির চিল্লা গলায় মাইকে বলে ওঠে, ওই খানকির পোলার মুখ বন্ধ কর, নয়তো বোমা দিয়ে সবগুলোরে উড়াই দিমু। আর এই নাজহা ভালোভাবেই শুনেছিল এই কথা। ভাবা যায় কত বড় গালিবাজ, বক্তব্য দিতে গিয়েও গালি। নাজহা নিচে ভালোভাবে তাকিয়ে দেখে তৌসির একটা চেয়ারে বসে পড়ে, সাদা পাঞ্জাবি আর কালো কালার চেক লুঙ্গি, হাতে একটা লোহার বড় দা, আর ওর সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একটা যুবক। তৌসির কথাটি বলেই নিজের হাতে থাকা দাটা দিয়ে দাঁত কিরমির করে সেই যুবকের গর্দানে ছেদ মারে, কিন্তু পুরো গর্দানটা লুটিয়ে পড়ে না। মাটিতে দা ভোতা হওয়ার অর্ধেক কেটে গেছে, ঝুলে আছে কিছুটা। এটা দেখে নাজহার হাত পা তিরতির করে কাঁপতে শুরু করে, কিন্তু ভয় না পেয়ে এক দৃষ্টি তাকিয়ে থাকে। এগুলো প্রথম দেখছে না, এর চেয়েও মারাত্মক দৃশ্য দেখে বড় হয়েছে সে।
যুবকটি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে। তৌসির কিছু সময় হাতের দাঁড় দিকে তাকিয়ে তা দূরে ছিঁড়ে ফেলে দেয়। আশেপাশে দাঁড়িয়ে থাকা নিজেদের পালোয়ানদের দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে বলে, সবার দাদি একটা গর্দানও নামে না, পারলাম না, এই বালসাল সরাতো এখান থেকে। এই বলে নিজের লুঙ্গির নিচের অংশটুকু এক হাতে লুঙ্গির এক কোণ ধরে আর এক হাতে অন্য কোণ ধরে সামনের দিকে একটু একটু করে এগোতে থাকে। কোমরে গুছতে গুছতে উঠে দাঁড়িয়ে সেই যুবকের অর্ধমৃত দেহের কাছে। তারপর ওর সামনে বসে নিজের দুই হাত দিয়ে মাথা চেপে ধরে ওর দাঁড় থেকে মাথা আলাদা করে দেয়। আল্লাহকে মুক্তি দে। মাথা আলাদা করে দিয়ে উঠে দাঁড়িয়ে নিজের রক্তাক্ত ডান হাত আর বাম হাত হাতের দিকে তাকিয়ে বলেন, এই মারপোলারে নিয়া গাঙ্গে ভাসায় দে, রাজনীতির নামে সাওয়াগিরি করে, হালা জানোয়ার। এই অর্ডার দিয়েই তৌসির বাড়ির ভেতর চলে যায়। তৌসিরকে বাড়ির ভেতর আসতে দেখে নাজার ভেতরে হাতুড়ি দিয়ে কংক্রিটের ভাঙন শুরু হয়, কারণ এখন এই লোক রুমে আসবে আর নাজা ওর সামনাসামনি হতে চায় না, ভয় পায় ওকে। তৌসির রুমে আসে, নিজের পুরো রুমটাকে এভাবে ফুলে সাজানো দেখে খানিকটা অবাক হয়। চারদিকে ফুলের গন্ধে মোমো করছে। তৌসির নিচের পরা সাদা পাঞ্জাবিটা খুলতে খুলতে রুমের মধ্যখানে এসে দাঁড়িয়ে চারিদিকে চোখ বোলাতে শুরু করে, নতুন বউকে খুঁজে আর কি, কিন্তু ওর বউ তো নেই, এখানে এক তো বউ নেই। তৌসির পাঞ্জাবিটা বিছানায় ছুঁড়ে মারতে মারতে আনমনে বলে, কি রে, কই গেল তালুকদারের মাইয়া? তৌসিরের সন্দেহ নিয়ে বেলকনিতে এসে দাঁড়ায় আর তখনই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। নাজা দাঁড়িয়ে আছে ওর দিকেই তাকিয়ে, সাদা ধবধবে একটা থ্রি পিস পরা, ফর্সা চেহারা, সুন্দর মুখের গড়ন, নাক মুখ চুরির মতো ধারালো। তবে এগুলোতে তৌসিরের কিছু যায় আসে না। বহু সুন্দর নারীর শরীর কেনাবেচার অভ্যাস আছে তৌসিরের, কিন্তু তৌসির খানিকটা আটকে যায় আর কিসে, নাজার চুলগুলো খোপা করা, তবে কিছু চুল বেরিয়ে আছে। চুলগুলো একদম কালো নয়, বাদামি বর্ণের, তার উপর আবার কোকড়ানো। এর মধ্যে নাজার চোখের মণিটাও সাধারণ নয়, বেশ অদ্ভুত একটু। কেমন অদ্ভুত? ওর চোখের মণি গভীর সবুজ হাব, মাঝখানে কিছুটা ধূসর নীলের ছোঁয়া আছে, মণির চারপাশে হালকা বাদামি রিং, আর এর মধ্যে চাঁদের আলো পড়ে চোখের মণি একটু হালকা সোনালি আভা দেখা যাচ্ছে। মণির চারপাশে সাদা অংশ পরিষ্কার, চোখের পাপড়ি লম্বা ঘন। তৌসির অনেক সুন্দর দেখেছে বটে, তবে এমন সুন্দরী দেখেনি। চারপাশে আলাদা আভায় ভরা এই সৌন্দর্য প্রথমেই দেখলো, তার ওপর আবার নিজের বউ রূপে। কিন্তু কথাটা হলো, ও যতই সুন্দরী হোক, ও তো শত্রু বাড়ির মেয়ে। তৌসির ওকে চোখ দিয়ে উল্টো পাল্টে দেখতে থাকে। এটা দেখে নাজা নিজের হাত কচকাতে থাকে, মনে মনে ঠিক করে তৌসির যদি কিছু করতে আসে তাহলে পাশে থাকা টেবিলে কাচের জগ আর গ্লাস দিয়ে তাকে মেরে ফেলবে, মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছে আর কি। তৌসির নিজের লুঙ্গির নিচের অংশটুকু তুলে হাতে নেয়, নাজার দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই তুমি কি সত্যি সিদ্দিকের মাইয়া? তৌসিরের এই কথা শুনে নাজা ভরকে যায়। কি প্রশ্ন এটি? নাজা থমকে খেয়ে বলে, হ্যাঁ, কেন, কোনো সন্দেহ? তৌসির নাজার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলে, হ্যাঁ, সন্দেহ তো বটে, কারণ তোর বাপ তো কাইলা, তোমার বাপ তো কাইলা, তাইলে তুমি এত ধলা হইলা কেমনে? নাজা তৌসিরের কথা শুনে তিক্ত সুরে বলে, আমার আব্বা কালো নয়, শ্যামলা। তৌসির ভেঙ্গের মতো হাসি দিয়ে বলে, ওই শ্যামলার কাইলা একই। নাজার দিকে কিছুক্ষণ তাকিয়ে বুক ভরে শ্বাস নিয়ে ফেলে, বলে, সবাই দয়ালের খেলা বুঝলা, নয়তো আমার মতো কাইলার কপালে তোমার মতো রূপঝরা রূপরানী ঝুলে কেমনে? বেশ ভাগ্যের ব্যাপার। নাজা তৌসিরের দিকে এক পলক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, আপনি কালো হলে কালোরা তাহলে কি? আর একমত ঠিকই আছে, আপনি কালো না হলেও আপনার অন্তরটা ঠিকই কালো। তৌসির নাজার কথা শুনে বুড়ো কুচকে বলে, আমার অন্তর কালো এটা তুমি কেমনে জানলা? কেন, একটু আগেই তো দেখলাম নিকৃষ্টভাবে খুন করতে, আপনার অন্তর কালো না হলে ওইভাবে খুন করতে পারতেন? নাজার কথা শুনে তৌসির হাসি দিয়ে বলে, এখনো বয়স অনেক ছোট তুমি, তাই এসব যা দেখছো ভুলা যাও আর গিয়া চুপচাপ ঘুমাইয়া পড়ো। নাজা তৌসিরের কথা থমকে যায়, বেশ লজ্জায় পড়ে যায়। ওকে এই কথা বলা মানে ওর বুঝকে অপমান করা এক প্রকার। নাজা নিজে কালচে সবুজ চোখের অবুঝ চাহনি দিয়ে তাকায়, আবারও চোখ তুলে তৌসির দিকে।
তাকাতে খানিকটা থমকে যায় তৌসির। মনে মনে প্রশ্ন জাগে, তালুকদার ভিন্ন দেশি কাউরে আবার ওর বউ বানাইয়া দিল না তো? আজ এই মেয়েটাকে দেখতে ইংলিশ ইংলিশ লাগতেছে। তৌসির নাজাকে আবারও প্রশ্ন করে, তুমি সত্যিই তালুকদারের মাইয়া? নাজা তৌসির কথায় বেশ বিরক্ত হয়ে বলে, হ্যাঁ। কেন একই প্রশ্ন বারবার করছেন? তৌসির হালকা দাঁত চেপে বলে, তোমার বাপ চাচা সবগুলাই তো গাদ্দারের ধারা, তাই মনে হইল নিজের সম্পদ না দিয়া অন্য কারো সম্পদ বুঝি ঝুলাই দিল আমার গলায়। নাজা আর চুপ থাকতে পারলো না। এসব কথা নাজাকে বলতে না চাইলেও বলে ফেলে, আমার বাপ চাচা অসম্মান করে কথা বলবেন না। নাজার এই কথা শুনে তৌসির তাচ্ছিল্য সুরে হেসে উঠল, তোমার বাপ চাচা সবগুলোই খাঙ্কি টুট ধরা, অগো কোনো সম্মান নাই, সবাগুলা সবসময় বেইজ্জতি করে। এত বিশ্রী গালি শুনে নাজার শরীরে আরো রাগে চলতে তা শুরু করে। নাজার 2 হাত মুষ্টিবদ্ধ করে তৌসির পানে তাকিয়ে শক্ত সুরে বলে, নিজের মুখে লাগাম টানুন। তৌসির নাজার উপদেশ শুনে টিটকারি সুরে বলে, দুঃখিত, আমি ভেরি দুঃখিত, বাচ্চাদের সামনে গালাগালি করা আসলেই উচিত না। নাজা বুড়ো কুচকে তৌসির গলায় ভেরি সরি শুনে কিন্তু নাজা বুড়ো কুচকে তৌসিরের কথায় ভেরি সরি শুনেছে, কিন্তু ভেরি দুঃখী এই প্রথম শুনলো। এর মধ্যে তৌসিরকে বাচ্চা বলল। নাজা কাঠ গলায় বলে, আমার বয়স যথেষ্ট এবং আল্লাহর হুকুমে আমি যথেষ্ট বুঝদার। তৌসির নাজার কথায় দীর্ঘশ্বাস ফেলে কিছুটা চুপ করে থাকে, নাজার দিকে তাকিয়ে থাকে। তারপরে আফসোসের সুরে বলে, হালার পুতগো, কাছে চাইলাম বউ আর ওরা আমার গলায় ঝুলাই দিল লেদা বাচ্চা। এই বলেই আসমানের দিকে তাকিয়ে 2 হাত বুকের সামনে তুলে নাড়িয়ে নাজার দিকে এগিয়ে বলে, সবাই দয়ালের খেলা, বুঝলাম তালুকদারের মাইয়া। ইচ্ছে ছিল তোমার দাদার মতো বাচ্চা কাচ্চা দিয়া বংশ ভরাই দেবো, কিন্তু তোমার যে বয়স আর বোঝ, এরা আমি এক বাচ্চার বাপ হইতে পারবো কিনা সন্দেহ আছে। নাজা তৌসিরের এমন কথায় একদৃষ্টে তাকিয়ে থাকে। এই লোক কি বলছে এসব? নাজা কিছু বলতে যাবে তখনই তৌসির বলে ওঠে, যাও ঘুমাও গিয়া, বাসর টাসর এসব এই জীবনে হইব না, এসব করলে তুমি বাঁচতা না। নাজা তৌসিরের এ কথায় জবাব টাস করে বলে ওঠে, নিজের মুখে সামলে নিন, নয়তো ঘা হয়ে যাবে। এই কথা বলে নাজা রুমে চলে যায়। রুমে এসে কোথায় যাবে, এই রুমে বসার মতো একটা সোফাও নেই। নাজা খুঁজে পায় না। এরা এত বড় লোক হয়ে এত ছোট লোকই কিভাবে করে? ঘরটা বেশ বড় সড়ো, তবে এখানে জাঁকজমক কিছুই নেই। একখানা নরম তুষকে মুড়ানো বড় বিছানা, একটা কাঠের আলমারি, একটা ওয়ারড্রোব, আর তার পাশে ছোট বুকশেফ। আর বেলকনিতে দরজা সাইডে দেওয়ালে জানালার সামনে একটা চেয়ার দেওয়া। নাজা এখন বুঝে পায় না ও কোথায় ঘুমাবে। তৌসির পিছন থেকে এসে বলে, আমার লাগে এক বিছানায় চাইলে ঘুমাইতে পারো, না চাইলে ওই টেবিলের কোনায় পাটি রাখা আছে, ওই পাটি বিছায়া নিচে ঘুমাও। নাজা তৌসির কথা শুনে ওর দিকে তাকায় না, ধীরে ধীরে পাটি নিয়ে মেঝেতে বিছিয়ে নেয়। মেঝের ওপরে কোনো কাপড় বা কার্পেট বিছানো নেই, সেফ টাইলস করা। নাজা এসবে অভ্যস্ত নয় বটে, তারপরও পাটি বিছিয়ে বিছানার দিকে তাকায়। সেখানে রাখা আছে কাঁথা, তাই উঠে গিয়ে কাঁথা আর বালিশ নিয়ে মেঝেতে জায়গা করে নেয়। তৌসির লাইট নিভিয়ে বিছানার ওপরে উঠতে উঠতে বলে, রাইতে ঘুম ভাঙলে বিছানার দিকে আবার তাকায়ও না। লুঙ্গির নিচে কিন্তু জাঙ্গা টাঙ্গা পরি নাই, লুঙ্গি আবার কান ধুইটা যাইতে পারে। নাজা তৌসির কথায় কোনো উত্তর দেয় না, চুপচাপ বালিশে মাথা রাখে। এক ঘরে এক কুমিরের সাথে ঘুমাচ্ছে, ঘুম কি আর আসবে? না, আসবে না তো। ভেতরটা খসখস করছে তো করছেই, আর খসখস করার একটাই কারণ, তা হলো নিজের বাপ চাচার স্বার্থপরী কথা। আর কিভাবে ওর জীবনটা এভাবে শেষ করে দিতে পারলেন তারা? একটু কি দয়াময়া নেই? নাজা ভেবেছিল অন্তত ওর মাস্টার চাচু, লাল চাচু আর ছোট চাচু বুঝবেন, কিন্তু ওনারাও বুঝলেন না। মাস্টার বললেন স্কুলের মাস্টার না, উনি ইংলিশে মাস্টার্স দিয়েছেন, সেই সুবাদে সবাই ওনাকে মাস্টার চাচু ডাকে। আর লাল চাচু বলতে তিনি রেগে গেলে লাল হয়ে যান, সুন্দর বেশি, তাই তাকে লাল চাচু ডাকা হয় না। যার ভেতর ধরফর করছে। তৌসির মুখের ভাষা খুবই খারাপ, শুধু তৌসির নয়, তাদের বাড়ির সবারই এমন। শুনেছে নাজা খুঁজে পায় না এই প্রশ্নের উত্তর। এই বাড়ির মানুষগুলো এত খারাপ হয়েও এমপি, মন্ত্রী, মেয়র কিভাবে হয়? তাও এক পরিবার থেকে। নাজার স্বপ্ন ছিল ইন্টার দিয়ে আইএলটিএস করে ইংল্যান্ডে যাবে ভার্সিটিতে পড়তে। ইংল্যান্ড যাওয়ার ইচ্ছে ওর
কারণ ওইখানে গেলে নিজের জন্মদাত্রী মাকে দেখতে পাবে এক নজর। আসলে ওর মা বাবা আলাদা থাকে। ওর বাবা নিজের খালাতো বোনকেই বিয়ে করেছিলেন। তিনি ব্রিটিশ, নাজার নানা ব্রিটিশ আর নানু বিদেশি। নাজার বাবা দেশে থাকতে চান আর নাজার মা নিজের দেশে যেতে চান বরাবরই। এক সময় এই যাওয়া যাওয়া নিয়ে সমাপ্তি বিচ্ছেদ টেনে আনে। নাজার যমজ ভাই নাজারকে নিয়ে চলে যান আর নাজার না যাওয়া ইংল্যান্ড, আর নাজা থেকে যায় দেশে। ছোট ছিল তখনও বুঝেনি এত কিছু। ফুপি দাদিরা যা বুঝিয়েছে তাই বুঝেছে সে এতদিন। তবে থেকে থেকে যাওয়া ওর কোনো অবহেলা হয়নি। ওর বাপ চাচারা পুতুলের মতো যত্ন করে বড় করেছে ওকে। বাবার চোখের মণি ছিল, তবে সেই মণি কেউ এক সাপের হাতে তুলে দিয়েছে। নাজার চাচিরা মায়ের অভাব বুঝতে দেয়নি, সবসময়কে আগলে রেখেছে, বড় করেছে। নাজা বছরে হয়তো 2 দিনও নিজের চুল নিচে আঁচড়ায়নি। ওর চুলগুলো বেশ সুন্দর, আলাদা। সেজন্যই ওর বড়াম্মা এই চুলগুলো যত্ন অসম্ভব রকম করেন। পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর কন্যা সন্তান সে, তাই ওকে সবাই আলাদা যত্ন করে। কিন্তু কি হলো, এত ভালোবাসা দিয়ে দিন শেষে এক দানবের হাতেই তো তুলে দিলেন। চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করত, আব্বা, নিজে যত্ন করে গড়ে তোলা ফুলকে এভাবে ঝরিয়ে দিতে একটু কষ্ট হয়নি আপনার? কিন্তু আফসোস, এই প্রশ্ন স্বপ্নেও করা সম্ভব না। তাতে নাজার সন্দেহ আছে। নাজা এমন 7-5 ভাবতে ভাবতে চোখ লাগায়। কিছুক্ষণ পর রাত এখন 2টোর কাছাকাছি। তৌসির ওয়াশরুম যাবে, ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে উঠে বসে বিছানা থেকে। লুঙ্গি ঠিক করে নামতে নামতে ফিসফিস করে বলে, শাওয়ার এক যন্ত্রণা লাইগা ঘুমাইতেও পারি না। এই বলেই উঠে ওয়াশরুমের দিকে যাবে। তখন ওই নরম কিছু একটার ওপর পা পড়ে তৌসির। সাথে সাথে মরমর একটা শব্দ। একই সাথে নাজা চিৎকার করে ওঠে। তৌসির নাজার টাকুনির ওপর অজান্তেই পা রেখে দিয়েছে। ঘুমের তালে ভুলে গিয়েছিল যে ওই রুমে সে একা নেই। এখানে মেঝেতে নাজাও শুয়েছিল। নাজা চিৎকার করে উঠে বসে। ঘুমের মধ্যে পায়ে ব্যথা পেয়ে নাজা থমকে খেয়ে উঠে আর হকচকিয়ে চিৎকার করতে থাকে। তৌসির ছিটকে সরে গিয়ে জিভে কামড় দিয়ে বলে, হায় রে ডাকাতি রে, হায় রে ডাকাতি করে ফেলছি রে, তালুকদারের মাইয়ার ঠ্যাং মনে হয় শেষ রে। এই বলে তাড়াতাড়ি গিয়ে রুমে লাইট অন করে। তাড়াতাড়ি নাজার কাছে এসে বসে। নাজা আর চিৎকার করে না। হুঁশ থাকলে এই সামান্য ব্যথায় চিৎকার করতো না, কিন্তু ঘুমের মধ্যে ছিল তাই করেছে। অল্প ব্যথায় এনাকামি করার মেয়ে সিদ্দিকা নয় বটে। নাজা নিজের পায়ের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে ব্যথা সহ্য করে নেয়। তবে মনে মনে ভেবে নেয়, এই লোক বিয়ের দিন রাতেই ল্যাংড়া করে দিয়েছে, না জানি এই জীবনে কবে কি করে। তৌসির এক ঝলক নাজার পায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি ওয়ার্ডরোবের ওপর থেকে বাম নিয়ে আসে। নাজার পায়ের সামনে বসে হাত বাড়িয়ে নাজার পায়ে ছুতে যাবে, কিন্তু নাজা পা সরিয়ে নেয়, বলে থাক, লাগাতে হবে না, আমি লাগিয়ে নিচ্ছি। নাজা থাক থাক করতে থেকে তৌসির বিঘ্ন ঘটে। তোমার পায়ে সালামি না লাগা ধরছি না, তাই থাক থাক মারাইও না। নাজা কথাখানি শুনে খানিকটা রেগে তৌসিরের হাত থেকে চিলের মতো টান দিয়ে বামটা নিয়ে নেয়। আমি লাগিয়ে নিচ্ছি। এ বলেই নাজা বামের মুখ খুলে অল্প একটু নিজের হাতে নিয়ে তা পায়ে টাকনুতে লাগিয়ে দেয়। তৌসিরের এটা মোটেও সহ্য হয় না। তৌসির হাত বাড়িয়ে নাজার পায়ে কয়েকবার হাত বুলিয়ে নাজার গোড়ালি ধরে শক্ত একটা টান দেয়। পা যদি মুচকে যায় তবে তা ঠিক হয়ে যাবে। একে পায়ে তো ব্যথা পেয়েছে, এর মধ্যে তৌসির ভাবে টান ধরছে। তার ওপর তৌসিরকে স্পর্শ করেছে। নাজা দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে। তৌসিরের হাত থেকে ঝাড়ি মেরে নিজের পাটা সরিয়ে নিতে নিতে বলে, আর কখনো আমার শরীরে স্পর্শ করবেন না, এটা প্রথম তাই কিছু বললাম না। তৌসির এটা শুনে ঠোঁট হেলিয়ে তাচ্ছিল্য করে হাসে। ভাগ্য ভালো বেটি তোর যে তৌসির শিকদার তোর পাস হইছে। আর এত ফ্যাত ফ্যাত করিস না, আমি তোর জামাই, ছুঁলে খারাপ কিছু হইতো না। এই বলেই তৌসির উঠে দাঁড়িয়ে ওয়ার্ডরোবের দিকে চলে যায়। আর নাজা স্তব্ধ হয়ে বসে থাকে। তৌসির ওয়াশরুম থেকে এসে দেখে নাজা একইভাবে বসে আছে। নাজাকে বসে থাকতে দেখে তৌসির ওর দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বিছানায় উঠে বলে, কি হইল, ঘুমাও না কেন? নাজা এর কোনো উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। তৌসিরকে দেখে চিত হয়ে শুতে শুতে বলে, সবসময় শুনতাম বিয়ের দিন রাইতে বউরা লাল শাড়ি পরে, কিন্তু তুমি কাপড়ের মতো সাদা কাপড় কেন পরছো? নাজা এই কথা শুনে তাতে চেপে বলে, কারণ আমার কাফন করা হয়েছে, তাই কাফনের কাপড় পরেছি।
তোষের এই জাহাজ ধরা কথা শুনে জাহাজ আমার লগে দেখায়ও না, পরে কবে মাইরা টেরা ফালামু, আমার বউ মায়ের কলঙ্ক বানায়ও না। নাজা তৌসিরের কথা শুনে কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ধীরে ধীরে উঠে যায়। তৌসির ওর টাকনুচে ভাঙেনি, এটাই অনেক। নাজা উঠে যায়, উদ্দেশ্য তাহাজ্জুদ পড়া। ও সবসময় ফজরের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজর পরে তেলাওয়াত করে, ইশরাকের নামাজ পড়ে একেবারে জায়নামাজ থেকে ওঠে। নাজা নিজের ব্যাগ খোলে, মিসওয়াক নিয়ে ওয়াশরুমে চলে যায়, অজু করে বেরিয়ে আসে। নাজা ভালো করে জানে এখন জায়নামাজ পাবে না, কারণ ওই যে পার্টিতে ঘুমিয়েছিল সেটাই জায়নামাজ। তাই চুপচাপ ব্যাগ থেকে নামাজের হিজাব বের করে নেয়, পার্টিতে বসে কাঁথা সরিয়ে নামাজে দাঁড়ায়। তখন মনে পড়ে একটা গুরুত্বপূর্ণ কথা, ইশরাকের নামাজের সময় কিভাবে দেখবে। তার কারণ এক এক দিন এক এক সময় নামাজের ওয়াক্ত হয়, আর নাজা সূর্য দেখে বোঝে না ওয়াক্ত। তাই ফোনের নামাজের সময়সূচি নামের একটা অ্যাপস দেখে নেয়, কিন্তু এখন তো তার মোবাইল নেই। নাজা ধীরে ধীরে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এরে হুনরানি, এই যে শুনছেন? তৌসির নাজার ডাক শুনে চোখ খুলে বলে, জি হুনরাম, জি শুনছি। এটা হয়তো ওনাদের আঞ্চলিক ভাষা, আমার জানা নেই। নাজা ইতস্ত বোধ নিয়ে বলে, আপনার ফোনটা দিবেন, আমার টাইম দেখব নামাজের জন্য। তৌসির এ কথা শুনে চোখ খোলে, বালিশের পাশ থেকে একটা ফোন বের করে দেয়। নাজা ফোন দেখে আটকে ওঠে, ফোনের যে কি করুণ অবস্থা। এটা দেখে নাজার কান্না চলে আসার উপক্রম। স্যামসাং গ্যালাক্সি S8 ফোন, সেই 2017 সালের মডেলের ফোন। এর মধ্যে টাচ ফাটা, ভয়াবহভাবে ফাটা ছেঁড়া, মনে হচ্ছে কেউ নিজের যত ক্ষোভ সব ঢেলে দিয়েছে এই ফোনে। এই ফোন কিভাবে তৌসির ইউজ করে নাজা খুঁজে পায় না। নিজের বিষময় ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে তৌসিরকে বলে, কি হইল নাও? নাজা ফোনটিকে হাতে নিয়ে আমতা করে বলে, এই ফোনে কি প্লে স্টোর আছে? তৌসির নাজার প্রশ্নের চোখ মুখ কুচকে বলে, ওইটা আবার কোন বাল? এটা শুনে নাজার মেজাজ তিক্ত হয়ে যায়। লোকটা এমন কেন, সবসময় গালি দেয়? নাজা তৌসিরের ফোনটা তৌসিরের পাঁজরের ওপর রেখে বলে, থাক, লাগবে না আমার। এই বলেই নামাজে এসে দাঁড়ায়। তৌসির নাজার এমন অদ্ভুত আচরণ দেখে মোবাইলটা পাশে রাখতে রাখতে বলে, কি এক অদ্ভুত চিজ জুটাইলা দয়াল তুমি আমার কপালে। এই বলেই বা পাশে কাত হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর পর চোখ আপনা আপনি খুলে নাজার দিকে চলে যায়। এতে বেশ বিরক্ত হয় তৌসির, নিজের চোখের ওপর মন শোধরায়। তালুকদারের মাইয়া কালা জাদু টাদু করলো নাকি আবার? তালুকদাররা পড়েছে আজ অনেক বড় বিপদে, যদিও এই বিপদে সূচনামূলক উনারাই। আসলে নাজার বড় দাদির 4 নম্বর ছেলে, মানে নাজার 4 নম্বর চাচার বড় ছেলে। ইকরাবের পছন্দ নাজাকে। নাজার যখন 21 বছর বয়স, তখনও নাজাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিল সে। পারিবারিক অবস্থা বেগতিক দেখে ইকরামকে সবাই বুঝিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য। ওর নানা বাড়ির মানুষ আছে ওইখানে, সেই সুবাদে। তবে কথা দেন নাজার ইন্টার শেষ হলেই ওর সঙ্গে ওকে বিয়ে দিবেন। আজ আগস্টের 2 তারিখ ওর চাচা নোমান আর সাফা বিয়ে, এবং নাজা তৌসিরের বিয়ে একই তারিখে হয়েছিল। কিন্তু ও জানতো শুধু চাচার বিয়ে, তাই সারপ্রাইজ দিতে সবাইকে না জানিয়ে বিয়ের দিন আসতে চেয়েছিল। কিন্তু কিছু ইস্যুর কারণে বিয়ের দিন আসতে পারেনি। ওকে হঠাৎ দেখে তালুকদার বাড়ির সবার অবস্থা যায়, কারণ ও নাজার জন্য পাগল এবং মরণও গ্রহণ করতে রাজি। ওকে না পেলে মরণটা গ্রহণ করতে রাজি হবে সে, এটা সবাই জানে। কিন্তু সত্যিটা চাপানো তো অসম্ভব। ইকরামকে বলে দেওয়া হয় সত্যিটা। ওর মাস্টার চাচু নাদির এই কথাটি ওকে বলে, কারণ কারো মুখ দিয়ে আসছিল না এই ভয়াবহ বাণী। উনি সাহস নিয়েই বলেন, যে মুহূর্তে ইকরামের কর্ণপত হয় ইকরাম আসলে নাজার তৌসির শিকদারের সাথে বিয়ে হয়ে গেছে, সেই সময় ইকরাম কিছু মুহূর্ত সবার দিকে একদৃষ্টে তাকিয়ে চোখ বড় করে স্থবির চোখে তাকিয়ে রইল, আর তারপর ঝরে শ্বাস টেনে ফ্লোরে লুটিয়ে পড়ে, জ্ঞান শূন্য হয়ে যায়। ওর মন এই ভার আর সহ্য করতে পারেনি, তাই এভাবে লুটিয়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসছিল ওর, সব মিথ্যে মনে হচ্ছিল। বর্তমানে তালুকদাররা নিজেদের বাড়ির ওপরে করিডোরের সোফায় একে বসে আছে, ওকে নিয়ে শুনিয়েছে। ওর জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরাতে ইকরাম লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে নাজাকে খুঁজতে খুঁজতে বলে, আমার ফুল কোথায়? আমার ফুলকে তোমরা কি করলে?
ওকে আমার সামনে আনো, ওকে আমার দেখতে খুব ইচ্ছে হচ্ছে। অনেক বছর ওর চাঁদ মুখখানা পরখ করি না। এটা শুনতেই নাজার বাবা সিদ্দিক তালুকদার এগিয়ে এসে বলে, বাবারে ওর বিয়ে হয়ে গেছে। এটা শুনে ইকরাব কিন্তু বিশ্বাস করে না, একটুও না। তার ছেলের হাসি দিয়ে বলে, কেন মজা করছে চাচা? আপনার মেয়ে তো আমার স্ত্রী হবে, ওর অন্য কারোর সাথে কেন বিয়ে হবে? ওর মোল্লা চাচু নাহিদ সাহেব এসে এগিয়ে বলে, ইকরাব এটাই সত্য, সাহেবকে বিয়ে করানো হয়েছে, মেয়ের বদলে মেয়ে দিতে হবে। এর মধ্যে সামনে নির্বাচন। ইকরাব এটা শুনে স্তব্ধ চোখে তাকিয়ে থাকে। ওর ফুল আর নেই, মন বারবার শোধায়, ওহে তোমার অন্তরের ফুল আজ কারো ঘরের ফুল হয়ে গেছে, তুমি শূন্য, আজ তুমি শূন্য। ইকরাব পিছনে ঘুরে চিৎকার করে বলে ওঠে, আমার অন্তরের ফুল যখন অন্য কারো ঘরের ফুল হয়ে গেছে, তাহলে আমি বেঁচে থেকে কি করব? এই বলে ইকরাব করিডোরের রেলিং এর দিকে ছুটে যায়, উদ্দেশ্য লাভ দেওয়া। কিন্তু এর আগে ওকে ধরে ওর চাচা পেছন দিক দিয়ে। ওরা ওকে বোঝায়, এমন করিস না, এটাই নিয়তি। ইকরাব সবার থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে দুই হাঁটু গেড়ে বসে কিছু সময় স্তব্ধ হয়ে বসে, আবারও মাটিতে লুটিয়ে পড়ে, মাছের মতো ছটফট করতে শুরু করে। একটা পাখির গায়ে তীর বাঁধলে যেমন সে মাটিতে পড়ে ছটফট করে, ইকরাবও ঠিক সেভাবেই সব বিশ্বাস হারিয়ে ছটফট করতে করতে চিৎকার করে বলে, তোমরা আমার নিঃশ্বাস কেড়ে নিয়েছো, তোমরা আমার সবটুকু শেষ করে দিলে, তোমরা আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিলে, আমার মৃত লাশ বানিয়ে দিলে। কি করে তোমরা এমনটা করতে পারলে আমার ফুলকে? তোমরা তোমরা এই বলেই ইকরাব চিৎকার করে কেঁদে ওঠে। পুরুষরা বুঝি আবারও কাঁদে? হ্যাঁ কাঁদে, এই যে কাঁদছে, ইকরাব কাঁদছে, কিন্তু সবটুকু ভরসা হারিয়ে কাঁদছে ওর কিশোর বয়সের আবেগ আর যুবক বয়সের ভালোবাসার আজ অন্য কারো। ওর সবটুকু শেষ হয়ে গেছে, সব শেষ, দম বন্ধ হয়ে আসছে ওর। বর্তমানে প্রতিটি শ্বাস প্রশ্বাস বিষের মতো তীব্র যন্ত্রণা লাগছে ইকরাবের। ইকরাব ওর আব্বার দিকে তাকিয়ে বলে, আব্বা ওর বিয়ের জন্য লাল শাড়ি যখন কিনলে, তখন তোমরা আমার জন্য কাফনের কাপড় কেন কিনলে না? তোমরা মানুষ নয়, তোমরা রক্তচোষক, তোমরা আমার সব শেষ করে দিয়েছো। ইকরাম চিৎকার করে বুক ফাটিয়ে বলে, ওকে এই মুহূর্তে এনে দাও, নয়তো আমায় জীবন্ত দাফন করে দাও। সবাই স্তব্ধ হয়ে আছে ওর এমন ছটফটানি দেখে। ইকরাম চিৎকার করে কেঁদে বলে, আমার অন্তরের ফুলকে কি করে তোমরা অন্যের ঘরের ফুল বানিয়ে দিলে? তোমরা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারো? তোমরা তো কথা দিয়েছিলে যে আমার ফুলকে শুধু আমার, তাহলে অন্য কারো কি করে হয়? আমি ওকে প্রচন্ড ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি ওকে। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব নয়। ইকরাম পাগলের মতো বলে, ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে, তালাক দিয়ে নিয়ে আসো, তারপরও ওকে আমার করে দাও। আমি শুধু আমার ফুলকে চাই, শুধু ওকেই চাই। এই বলেই ইকরাম হাঁপাতে থাকে, হাঁচি দিতে থাকে, সাথে সাথে ওর নাক দিয়ে গলগল করে রক্ত ঝরতে শুরু করে। রক্তচাপ বেড়ে যাওয়ায় অতিরিক্ত আবেগ, কান্না আর মানসিক চাপের কারণে হঠাৎ এমন রক্তচাপ বেড়ে গেল, নাকের ভেতরে রক্তনালী ফেটে রক্ত বের হয়। আর এমন সময় ইকরামের সাথেই হলো। ইকরামের বাবা নাহিদ সাহেব বললেন এটা দেখে, নাহিদ ওই যা তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন লইয়া আয়। নাহিদ তাড়াতাড়ি গিয়ে রুমের দিকে যায়। ইকরাম এটা শুনে তার ছেলের হাসি দিয়ে বলে, ও আব্বা, আমায় চিরতরে ঘুম পাড়াইয়া ফেলো না, আমি আর বেঁচে থাকি কি করব? ইকরামের বাবা ইকবাল সাহেব ওকে কিছু বলতে যাবেন, তখন ওর রক্ত গড়িয়ে পড়ে। ইকরাম ঢোক গিলে বলে, আব্বা, হয়তো আমার বুকে আমার ফুলকে এনে দাও, নয়তো আমায় কাফনে মোড়াও। নাহিদের চাচা ইঞ্জেকশন নিয়ে আসেন, আর সাথে সাথে ৩-৪ জনকে ইকরাম একে একে চেপে ধরে ইঞ্জেকশন দেন। ইকরামের মাথা তিরতির করে ভারী হয়ে আসে, ইকরামের দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। ইকরাম ঘোলাটে নয়নে সবার দিকে তাকিয়ে বলে, এই ঘুম আর না ভাঙুক, এই ঘুম চিরন্তর হোক। দৃষ্টি লেগে আসবে তখন আবারও বলে ওঠে, যে ফুল আমার হয়নি সে ফুল আর কারো না হোক। এই বলে ইকরাম বুক চেপে ধরে, বুকে প্রচুর ব্যথা করছে ওর, বুক খাবলে ধরছে। ইকরাম চোখ বুঝে নিদ্রায় ডুব দেয়। ওর এতটা বছরের ভালোবাসা আজ বৃথা। নাজা দাঁড়িয়ে আছে ড্রয়িং টেবিলের সামনে। এই ড্রেসিং টেবিলে একটু আগেই ওর দাদা শ্বশুর এনে দিয়েছে কয়েকজনকে দিয়ে, যাতে ওর অসুবিধা না হয়। এখন বেলা 12টা বাজে। নাজা গোসল করে নিয়েছে, ওকে তড়িঘড়ি করে গোসল করতে হয়েছে। একটু পর ওর বাড়ি থেকে
টিফিন নিয়ে আসবেন বাপ চাচারা, আর এখন এই বাড়ি থেকে তাদের বাড়ি নিয়ে গিয়েছে। নাজা একটা সাদা গোল ড্রেস পরেছে আর কালো সালোয়ার পরেছে, ভিজে চুল তাই খোলাই রেখেছে। নাজাকে চুড়ি পরার জন্য বলা হয়েছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নাজা আপন মনে আস্তে আস্তে চুড়িগুলো হাতে পড়ছে। এতে করে তৌসিরও রুমে রেডি হচ্ছে। তৌসির পরেছে সাদা লুঙ্গি, এমনিতেও তো কোনো চেক নেই, কিন্তু সাদা বেশি পরে। সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবির ওপর কালো মুজিব কোট, পায়ে লেদারের জুতো। এই জুতো আবার ডাবি জুতো। এই জুতোখানা তৌসিরকে ওর চাচা গিফট করেছিল গত সপ্তাহে। ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছে, কারণ ইংল্যান্ডে এই জুতা সেরা, ক্লাসিক এবং হ্যান্ডক্রাফটে পাওয়া যায়। এর মধ্যে 100 বছর পুরনো গুডরাইচ ওয়েড লেদার জুতো, হাতে তৈরি, দাম 800 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 88,000 হবে হয়তো। তৌসির নিজের কোট ঠিক করতে করতে আয়নার দিকে তাকায়, এক নজর তাকিয়ে কিছু সময় তাকিয়ে রয়। নাজা নিজের মতোই চুরি পরছে। তৌসির নাজার বাদামি কোমরের নিচে অবধি চুল দেখে অপলক নয়নে সেই চুলের পানে তাকিয়ে রয়। বেশ আকর্ষণীয় বটে, তবে কেশ তরঙ্গগুলো, ঢেউ খোলানো চুল, বেশ সুন্দর সুন্দর লাগে তৌসিরের চোখে। নাজার পরনে গোল ড্রেস আর খোলা ঢেউ খেলানো বাদামি চুল। তৌসিরের চোখ বারবার আটকে যায় সেই দিকে। তৌসির মনে মনে বলে ওঠে, সিদ্দিক তালুকদার কেন কোন ভালো পারুক আর না পারুক, এত এক চিজ জন্ম দিছে মারাত্মক মাইরি। নাজা চুড়িগুলো হাতে পড়তে পড়তে আবার মনে মনে বলছে, কতটা দুর্ভাগ্য আমার, আজ আপনার নামে চুরি পরা হাত দয় এক দানবের নামে পড়তে হচ্ছে। আমায় আর আমার পাওয়া হলো না মশাই। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুধু আমার চোখ আপনাকেই খুঁজেছিল। এতটা পাষাণ কেন আপনি? কেন আমার নজরের বাইরে চলে গেলেন? শেষবারের মতো আমায় দেখে নিলেন, কি এমন ক্ষতি হতো? কেন দেখা দিবেন? পাবেন না তো অন্য কারো হতে আমায় দেখতে, তাই বোধহয় সরে গিয়েছিলেন। শেষবার আর আমায় দেখাও দিলেন না। নাজাকে বিড়বিড় করতে দেখে তৌসির কিছুটা এগিয়ে এসে বলে, কি গো তালুকদারের মাইয়া, কি বিড়বিড় করো? নাজা দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলে আয়নায় তাকায়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। লোকটা বেশ সুন্দরী লাগে, জিম করা বডি, নেতা নেতা একখানা ভাব আছে। অবশ্য নেতাই তো। ধুতি স্টাইলে মতো লুঙ্গি পরা, পরনে সাদা পাঞ্জাবি, তার ওপর গুটিয়ে পরা কালো মুজিব কোট, যেটাকে অনেক নেহরু কোট বলে থাকে। মুখে দাড়ি অল্প, এই অল্প দাড়ি বলে দিচ্ছে এ হয়তো কিছুদিন আগেই মুখ সেভ করা হয়েছে। চুলগুলো আলতো করে এলোমেলো, ফর্সা, সুন্দর, মুখের গড়ন বড্ড সুন্দরী। কিন্তু এইসব সৌন্দর্য পানসে নাজার চোখে, কারণ ওর চোখ এক শ্যামপুরুষের স্নিগ্ধতায় বিভোর। নাজা নিজের মনে মনে শোধায়, পৃথিবীর সব পুরুষের সৌন্দর্য তুচ্ছ আমার ভালো লাগার মহাশয়ের নীড়ে। নাজা কিছুক্ষণ ধ্যান ধরে মাথা নাড়িয়ে নাবোধক বলে, কিচ্ছু না। তৌসির নাজার দিকে আয়নায় আর চোখে তাকিয়ে বলে, তোমার আবার কোনো লাংটাং ছিল না তো বিয়ের আগে? তার বিরহে মরমরা হয়ে আছে নাকি আবার? লাং শব্দটা শুনে নাজার মেজাজটা তুঙ্গে ওঠে। তিক্ত সুরে পেছন ঘুরে তৌসির পানে কটমট করে তাকিয়ে বলে, চরিত্রহীনদের তামকা দিবেন না। তৌসির নাজার রেগে যেতে দেখে বলে, ও আমার শাওয়া, রাইগা যাও কেন? ভালো কথাই তো কইছিলাম। নাজা তৌসির কথায় দ্বিগুণ রেগে যায়, বলে, নিজের মুখের ভাষা ঠিক করুন। দুঃখিত, মুখের ভাষা ঠিক করা সম্ভব না। নাজা এটা শুনে কিছু বলতে যাবে, চুপ পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কারণ তৌসিরের সামনে দাঁড়ানো রাগে গা জ্বলবে নাজার। নাজা যেতে যেতে তৌসির তখন বলে ওঠে, শোনো তালুকদারের মাইয়া, এমন সাপের মতো ফ্যাত ফ্যাত কইরো না, পরে সাপের মতো পাড়া দিয়ে মাইরা ফেলমো। নাজা এটা শুনে তৌসিরের দিকে তাকিয়ে বলে, রাতে তো মেরেই ফেলেছিলেন, মাইরা ফেলার ইচ্ছা থাকলে পায়ে না গলায় দিতাম। নাজা এ বাণী শুনে উত্তর দেয় না। তো বসাইতেন না, কে করছে? করেন নাই কেন? তৌসির হেসে বলে, তোমারে মাইরা ফালাইলে আমি বউ পামু কই? এমনি সাত কপালের জোরে তোমার মতো চানমুখী পাইছি। নাজা আর কোনো উত্তর দেয় না, চুপচাপ বিছানায় বসে পড়ে। ভেতরে কুড়ে কুড়ে ক্ষয় হয়ে যাচ্ছে কষ্টে, নিজের পেয়েও না পাওয়ার তীব্র যন্ত্রণা। কিছু মুহূর্ত পর তৌসিরের ছোট চাচা নাজেম আর ছোট মামা মিনহাজ বসে আছে শিকদার মহলের ছাদের এক কোণে সোফায়।
নাজের চাচা মদ গিলছে, এক হাতে অন্য হাতে সিগারেট টানছে। উনার মুখোমুখি সোফায় বসে আছে তৌসির, তার পাশে মিনহাজের মামা বসে আছে। মিনহাজ মামা একটা সিগারেট তৌসির দিকে এগিয়ে দিয়ে বলে, নে টান দে। তৌসির সিগারেট হাতে নিয়ে অন্যদিকে ছুঁড়ে মারে আর নাক মুখ কুচকে বলে, দূর, তুমি তো জানো আমি এসব বালসাল সাইপাস গিলি না, এগুলো গিললে বুক জ্বলে, পরে আর কিছুই মুখে নিতে পারি না। নাজেম চাচা ওর কথা শুনে হেসে বলে, নেশার ব্যবসা করিস আর নেশা করিস না, চাইলে আসল নেশায় স্বাদ পাইবি কেমনে। মিনাজ মামা বলে ওঠেন, আমি খুঁজা পাই না, ও নেশায় তীব্র স্বাদ কেন নেয় না। তৌসির বিরক্ত নিয়ে বলে, দূর, এইসব খাইলে মাথা টাথা ঠিক থাকে না, তোমরাই গেলো, আমি এগুলোর মধ্যে নাই। নাজেম চাচা বলে ওঠেন, আচ্ছা বাদ দে এগুলা, আগে বউ পছন্দ হয়েছে? তৌসির উনার কথা উত্তর দেন, হ চাচা, বউ তো মারাত্মক সুন্দর হয়েছে, কিন্তু সংসার করার যোগ্য নয়। মিনাজ মামা ওর কথা শুনে ভুরু কুচকে বলে, কেন যোগ্য নয় কেন? তৌসির বিরক্ত সুরে বলে, আরে সংসার কেমনে করবো, ওর বয়স আর আমার বয়স দেখছো কত ছোট, ও এই জীবনে আর সংসার হইতো না। আচ্ছা এগুলো বাদ দাও, তোমরা কও তোমরা বিয়ে করবা কবে? আমার তো কাম সাইরা নিলাম। মিনাজ মামা ঠাস করে টি টেবিলের ওপর হাতে থাকা গ্লাসটি রাখেন। চোখ মুখ লাল হয়ে উঠেছে উনার, অতিরিক্ত সুন্দর বিধায় একটু খেলেই চোখ মুখ লাল নীল হয়ে যায়। মিনাজ মামা আবার মারাত্মক সুন্দর, তবে আজ পর্যন্ত কোনো রমণী উনি পটাতে পারেননি। উনি ব্যর্থ উনার অভ্যাসেই। মেয়েদের সাথে কথা বলার স্টাইলটাও জানা নেই। দু একখানা পাত্রী দেখা হয়েছিল, কিন্তু পাত্রীর সাথে সাথে কথা বলতে গিয়ে বলে বাপের নাম, বলতে যায় দাদার নাম, তাই আর বিয়ে করা হয়নি। উনিও আর করতে চাননি, কিন্তু বয়স 30-এর ওপরে গিয়ে দৌড় দিচ্ছে। মিনাজ মামা আবার তৌসিরের ছোট, আবার নাজেম মামা তৌসিরের 1 বছরের বড়। উনি নেতা মানুষ, উনি রাজনীতি দুর্নীতির সব কাজ জানেন, সংসার বউ বাচ্চা এগুলো তিনি রাজি নন, তাই আর কি করার, উনি আছেন উনার মতোই। নাজেম চাচা তৌসিরকে বলেন, শোন, 2টা বাটিয়ালি থাইকে আইছি, এখন কি করবো গো? তৌসির সন্দেহ ভরা চোখে বলে, ওরা নিজেদের ইচ্ছায় আইছে তো, কন্ট্রাক্ট সাইন করছে তো? হ, ওরা নিজেই আইছে, আর কাউরে ধইরা আনে নাই। তাহলে ওরে আলমের ফার্ম হাউসে পাঠাইয়া দাও। আলম 5 লাখ টাকা দিছে আমারে, এর মধ্যে ওদের দুজনে 2টা দিয়া দাও। মিনাজ মামা বললেন, এগুলো বাদ দে বাবারা, ল্যাবের কি হইল? দাঁতের দায় আর কোনো কাম হইতাছে নাকি? তো সে তিক্ত সুরে বলে, ল্যাবের কথা আর কইও না, ওগুলা ডাক্তার সব উদুল বলদ, সবাগুলা কোনো কামেরই না। এই পর্যন্তই ছিল স্নিগ্ধ বিষের 2য় পর্ব। আমি প্রথম এবং 2য় পর্ব একসাথে দিলাম। প্রথম পর্ব আর 2য় পর্ব আমি পোস্ট করছিলাম, তো অনেক আপুই বলতেছিলেন যে আপু ভয়েস দেন। আসলে আমি অনেকগুলো পর্বই গল্প একসাথে রানিং করে ফেলছি। আপনারা বলেন আপু এটা দেন, আমি দিই, পরে আর কারো রেসপন্স পাই না। এখন আমি পারি না মাঝপথে সেটা বন্ধ করে দিতে, আর না পারি সেটা কন্টিনিউ করতে। তবুও চেষ্টা করি যেটা আপনাদের ভালো লাগে সেটাই দিতে। এই জন্য হয়তো বা গল্পগুলো আমি রেগুলার কন্টিনিউ করতে পারি না। তবে লাল শাড়িতে প্রেয়সী, এমপি তামিম সরকার এই গল্প, তারপরে হচ্ছে আবিরের স্প্যারো, এগুলা লেখিকা যখন দিচ্ছে আমি তখন সেভাবে আপনাদের দিচ্ছি। যদি এটাতে তেমন রেসপন্স পাই এটাও আমি রেগুলারই দিব, আর যেগুলাতে রেসপন্স পাচ্ছি না ওগুলো হয়তো 2-3 পর্ব একসাথে করে বড় করে দিয়ে আমি শেষ করে দিব। আশা করবো রেসপন্স পাবো আপনাদের থেকে, আর যদি রেসপন্স পাই রেগুলার পর্বগুলোও দিব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।